বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব যেটা হচ্ছে আমাদের আয়কর পরিপত্র, পাশাপাশি আয়কর নির্দেশিকা হতে বাড়ি ভাড়া বা ভাড়া খাতে আয়, যেটা আমাদের আয়কর পরিপত্রের আলোচনার ভিডিও নাম্বার হলো 6, অর্থাৎ পঞ্চম ভিডিও পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম এই আয়কর পরিপত্রের বিষয়গুলো। তো আজকে হচ্ছে আয়কর পরিপত্রের 6তম ভিডিও। তো এই 6তম ভিডিওতে আমরা ভাড়া হতে আয় পুরো বিষয়টাই A to Z শেয়ার করার চেষ্টা করব। সেটা আয়কর পরিপত্র এবং আয়কর নির্দেশিকাতে কোথায় কিভাবে আসে, কিভাবে ট্যাক্সের ক্যালকুলেশন হবে, কিভাবে ইনকাম ফ্রম রেন্ট হবে, কোন কোন বিষয়গুলো আপনার অ্যাডমিসিবল এক্সপেন্স হিসেবে চার্জ হবে, ট্যাক্সের ক্যালকুলেশন কি হবে, এই পুরো বিষয়টাই শেয়ার করার চেষ্টা করব। আশা করছি এই একটি ভিডিওটি আপনাদের জন্য যথেষ্ট। যারা ভাড়া খাতে আয় নির্ণয় করতে চাচ্ছেন, ভাড়া খাতে আয় নির্ণয় করার পরে ট্যাক্সের ক্যালকুলেশন করতে চাচ্ছেন, অথবা ভাড়া খাতে আয়ের কি কি সমস্যা হতে পারে তার সম্ভাব্য সকল সমস্যার সমাধান এই একটি ভিডিওর মধ্যেই থাকবে। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। সম্মানিত শুধু আমরা এখন চলে যাব আয়কর প্রথমে চলে যাব আয়কর নির্দেশিকাতে। এই আয়কর নির্দেশিকাতে কিছু ডিটেলস ফর্ম রয়েছে, ডিটেলস বিষয়গুলো আলোচনা করা রয়েছে। তারপর আমাদের আয়কর পরিপত্র, সেখানে সংক্ষিপ্ত আকারে। তো আয়কর নির্দেশিকাতে আমরা চলে যাচ্ছি। আয়কর নির্দেশিকাতে আমাদের ভাড়া খাতে আয় হলো ধারা 35 থেকে 39। তো এখানে বলা রয়েছে যে ভাড়া খাতে আয় পরিগণনার সময় কিছু বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনি যে সম্পত্তিটা ভাড়া দিয়ে আয় করছেন, সেই ভাড়া মূল্য থেকে আপনার যে অনুমোদনযোগ্য যে খরচগুলো রয়েছে, সেই অনুমোদনযোগ্য খরচগুলো বাদ দিলেই আপনি পাবেন ইনকাম ফ্রম রেন্ট অফ দ্যাট প্রপার্টি, মানে ওই সম্পত্তি ভাড়া হতে যে আয়টা, নিট আয়, ভাড়া খাতে নিট আয়টুকু পেয়ে যাবেন। 2 বলা রয়েছে সম্পত্তির কোনো অংশ কোনো ব্যক্তির নিজ ব্যবসার উদ্দেশ্যে নিয়োজিত থাকলেই এবং তা হতে প্রাপ্ত আয় উক্ত ব্যক্তির ব্যবসা হতে আয় খাতে পরিগণনাযোগ্য হলে উক্ত অংশের জন্য ভাড়া আয় প্রযোজ্য হবে না। অর্থাৎ আপনার যে আপনার যে অ্যাসেটটা বা বিল্ডিংটা বা ফ্ল্যাটটা যেটা আপনি ভাড়া দিতেন, ধরেন আপনার একের অধিক ফ্ল্যাট একটা আপনার নিজস্ব ব্যবসার উদ্দেশ্যে ব্যবহার করছেন আর একটা ভাড়া দিচ্ছেন। তাই এখানে বলা রয়েছে যে নিজ ব্যবসার উদ্দেশ্যে আপনি ব্যবহার করছেন, তো ভাড়া দিলে তো অন্য কোথাও থেকে আপনার কি হইতো, আয় হইতো। তো যেহেতু ব্যবসার কাজে ব্যবহার করছেন, ওই ব্যবসা থেকে যেহেতু আয় হচ্ছে, তো সেই আয়টা ব্যবসা খাতে আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে, ভাড়া খাতে আয় হিসেবে গণ্য হবে না। এরপরে তৃতীয় বলা রয়েছে কোনো সম্পত্তির ভাড়ার প্রকৃতি, কারবার, বাণিজ্য বা ব্যবসা নির্বিশেষে যে ধরনই হোক না কেন, ভাড়া হইতে আয় খাতের অধীন আয় পরিগণনা করতে হবে। অর্থাৎ আপনি সম্পত্তিটা যদি ভাড়া দিয়ে থাকেন, ভাড়া দিয়ে ব্যবসা করে থাকেন বা ভাড়া দিয়ে থাকেন বা ভাড়ায় আপনার ব্যবসা হয়ে থাকে, সেক্ষেত্রে ভাড়া খাতে আয়ের বিষয়টাই গণ্য করা হয়েছে। এখানে বলা রয়েছে সম্পত্তি অর্থ হলো গৃহ সম্পত্তি, জমি, আসবাবপত্র, ফিক্সার, কারখানা ভবন, ব্যবসার আঙ্গিনা, যন্ত্রপাতি, ব্যক্তিগত যানবাহন, মূলধনী প্রকৃতির অন্য কোনো ভৌত পরিসম্পদ যাহা ভাড়া প্রদান করা যেতে পারে। অর্থাৎ ব্যক্তিগত যানবাহন থেকে শুরু করে সকল ধরনের প্রপার্টি বা মূলধন প্রকৃতির সম্পত্তি ভাড়া প্রদান করা যেতে পারে। তবে গৃহ সম্পত্তির উদাহরণ দিয়ে বলা রয়েছে গৃহ সম্পত্তি বলতে বোঝায় আসবাবপত্র, ফিক্সার, ফিটিংস যাহা উক্ত গৃহের অবিচ্ছেদ্য অংশ। গৃহ যে ভূমির ওপর স্থাপিত উক্ত ভূমি, তবে কোনো কারখানা ভবন ইহার অন্তর্ভুক্ত হবে না। ভাড়া প্রদান অর্থ হলো আপনার মালিকানা বা শতত্যাগ ব্যতি রেখে। শতত্যাগ মানে কি, একবারে কোনো কিছুই হস্তান্তর করছেন না, জাস্ট আপনি কি করছেন, একটা নির্দিষ্ট সময়ের জন্য সম্পত্তি ব্যবহারের অধিকার প্রদান করছেন। তবে নিজস্ব মালিকানাধীন হোক বা না হোক, কোনো যদি তফসিলি ব্যাংক, বিনিয়োগ ব্যাংক বা কোনো উন্নয়নমূলক আর্থিক প্রতিষ্ঠান অথবা মুদারাবা বা লিজিং কোম্পানি কর্তৃক অন্য কোনো ব্যক্তিকে ভাড়া প্রদান এখানে অন্তর্ভুক্ত হবে না। তাহলে ভাড়া প্রদানটা কি, আপনি জাস্ট একটা নির্দিষ্ট মেয়াদের জন্য, একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনি কোনো একজন ব্যক্তিকে আপনার সম্পত্তি ব্যবহারের অধিকার প্রদান করছেন, কোনো মালিকানা বা শতত্যাগ করছেন না। এখন ভাড়া মূল্য কিভাবে গণ্য করবেন বা গণনা করবেন, এখানে বলা রয়েছে যে একটা ফর্মুলা দেওয়া রয়েছে। আমরা যদি নর্মালি বলি, এই ক ইজিক্যাল টু এর মধ্যে রয়েছে খ প্লাস গ প্লাস ঘ মাইনাস উমো মাইনাস চ। তাহলে উমো এবং চটা আমরা এই দুটো আগে দেখব।
চটা হলো শূন্যতা ভাতা অর্থাৎ ভ্যাকান্সি অ্যালাউন্স। আপনি সবসময় ইনকাম ফ্রম রেন্টের হিসাব করবেন 12 মাসের মধ্যে থেকে যদি 2 মাস আপনার মানে থাকে ফাঁকা থাকে মানে ভাড়া না হয়ে থাকে, সেই 2 মাসটা হলো চ। আর হলো সবসময় আপনি বলতে পারেন যে আমি তো 12 মাসের মধ্যে 10 মাস ভাড়া দিয়েছি, তাহলে ইনকাম ক্যালকুলেশন করবেন 10 মাসের না, আপনাকে অ্যানুয়াল ভ্যালু বা রেন্টাল ভ্যালু 12 মাসেরই ক্যালকুলেশন করতে হবে। পরবর্তীতে আপনার যে ভ্যাকান্সি অ্যালাউন্স যে কয় মাস ফাঁকা ছিল সেটার আলাদা আপনি বাদ দিয়ে দিবেন, অর্থাৎ অ্যালাউবল এক্সপেন্স হিসেবে। সেজন্য এখানে বলা রয়েছে অ্যালাউবল এক্সপেন্স না, জাস্ট ওই আগে বাদ দেওয়া হতো, বাট এইখানে আপনাকে ইনকাম থেকে অ্যাডজাস্ট করতে হতো। অর্থাৎ আগের আইনে যেটা ছিল সেটা আমরা শূন্যতা ভাতা খরচ হিসেবে চার্জ করতাম, বাট এইখানে যেটা বলতেছে আপনি কি করতেছেন, এইখানে এই যে খ প্লাস গ যোগ ঘ মাইনাস উমা মাইনাস স, এইখান থেকেই মোট ভাড়া মূল্য আপনাকে আগে পরিগণনা করবেন। কি করবেন? মোট ভাড়া মূল্য, তারপরে আসবে খরচের বিষয়। তো মোট ভাড়া মূল্য যখন পরিগণনা করবেন আমাকে শূন্যতা ভাতা আপনাকে বাদ দিতে হবে। আগে যদি কখনো সম্পত্তি ভাড়া দেওয়ার এগেনস্টে যদি আপনি অ্যাডভান্স গ্রহণ করে থাকেন এবং সেটা যদি প্রতি মাসে মাসে সমন্বয়যোগ্য হয়ে থাকে, তাহলে সমন্বয়ের অঙ্কটুকু বাদ দিবেন। তাই বলছে এরূপ কোনো অগ্রিম অঙ্ক যা পূর্ববর্তী কোনো আয়বর্ষে গৃহীত হবার কারণে মোট ভাড়া মূল্য অন্তর্ভুক্ত হয়েছিল, তবে উক্ত অগ্রিম বিবেচ্য আয়বর্ষের ভাড়ার বিপরীতে ভাড়া গ্রহণকারী কর্তৃক সমন্বয় করতে পারবেন। তাহলে অ্যাডভান্সটাও আগে অ্যাডভান্স নিয়েছিলেন সেটা প্রতি মাসে সমন্বয় করছেন, সেটা বাদ দিয়ে দিবেন। কোনো মাসে যদি আপনার প্রপার্টি ভাড়া দেওয়া থেকে মানে ভ্যাকান্সি থাকে, খালি থাকে, ফাঁকা থাকে, সেটাও বাদ দিয়ে দিবেন। এরপরে আসি খ প্লাস গ প্লাস ঘ। খটা কি? আপনি যে সম্পত্তিটা ভাড়া দিচ্ছেন সেই সম্পত্তির ভাড়ার পরিমাণ বা অ্যানুয়াল ভ্যালু, এই দুইটার মধ্যে যাহা বড় সেটাই হবে আপনার ওই সম্পত্তি থেকে বা ভাড়া হিসেবে ভাড়ার অঙ্ক আর কি খ হিসেবে গণ্য হবে। গটা কি? বলা হয়েছে উক্ত আয়বর্ষে উক্ত সম্পত্তি হতে প্রাপ্ত অগ্রিম ভাড়া প্রকৃতির অর্থ যে নামে হোক না কেন। অর্থাৎ আপনি মনে করেন একজন ব্যক্তিকে এই মাস থেকেই ভাড়া দিচ্ছেন বা এই বছরে ভাড়া দিয়ে যখন দিয়েছেন তখন অ্যাডভান্স নিয়ে নিয়েছেন, এই অ্যাডভান্সটাকে ইনকাম হিসাবে ট্রিট করতে হবে। এরপরে প্রতি বছরে বছরে সেইটাকে আপনি খরচ হিসেবে কি করবেন বা মান্থলি খরচ হিসেবে ডিসঅ্যালাউ করতে পারবেন। মানে খরচের হিসেবে বলবো না, জাস্ট বলবো সমন্বয়যোগ্য যে সমন্বয়টা আমরা বললাম, নাম্বারে যে সমন্বয়টা বললাম সেই সমন্বয়টা আপনি করবেন। সমন্বয়টা করে আপনি নিট ভাড়াটাকে মানে মোট ভাড়াটাকে কমিয়ে নিট ভাড়াতে কনভার্ট করবেন, অর্থাৎ আপনার নিট ভাড়ায় ইনকামটা কমে যাবে। উক্ত আয়বর্ষে উক্ত সম্পত্তি হতে প্রাপ্ত অন্য কোনো অঙ্ক, অর্থাৎ খ এবং গ এর বাইরে যদি অন্য অতিরিক্ত কোনো কিছু নিয়ে থাকেন সেটা হিসেবে ঘতে যোগ হবে। তাহলে আমি যদি সিম্পলিভাবে বলি, প্রথম কথা হলো আপনি যে ভাড়াটা দিচ্ছেন রেন্টাল ভ্যালু, এটা হলো খ। গটা হলো যদি আপনি ভাড়া দেওয়ার সময় অ্যাডভান্স নিয়ে থাকেন সেটা যোগ হয়ে যাবে। ঘটা হলো এই দুইটা ভাড়া মূল্য বা রেন্টাল ভ্যালু এবং অ্যাডভান্সের বাইরে যদি অতিরিক্ত কোনো কিছু নিয়ে থাকেন সেটা যোগ হবে। তাহলে তিনটা যোগ হলো। এখান থেকে আপনি কি করবেন, আপনি বাদ দিয়ে দিবেন হলো আপনার অ্যাডভান্স যেটা আগে নিয়েছিলেন সেটা এখন সমন্বয় করবেন, এইটা প্লাস হলো ভ্যাকান্সি অ্যালাউন্স যে কয় মাস ফাঁকা ছিল সেগুলো বাদ দিয়ে দেবেন। তাহলে মোট আপনার ভাড়ার অঙ্কটা মোট ভাড়া মূল্য আপনি পেয়ে যাবেন। এরপরে বলা রয়েছে কোনো মাসে যদি করদাতার ভাড়া আয় না থাকে সেক্ষেত্রে, অর্থাৎ যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর কমিশনারকে প্রতি মাসের 30 তারিখের মধ্যে অবহিত করবেন যে আপনার বাসাটা ফাঁকা আছে, এটা অবহিত করতে হবে। ভাড়া হইতে আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য কিছু বিয়োজন রয়েছে। বিয়োজন অর্থাৎ ওই সম্পত্তি যদি বিমা করে থাকেন বিমা প্রিমিয়াম, ওই সম্পত্তির যেমন অর্জন, নির্মাণ, সংস্কার, নবনির্মাণ বা পুনর্নির্মাণের জন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান হতে কোনো মূলধনী প্রকৃতির ঋণ গ্রহণ করা হলে সেই ঋণের সুদটুকু আপনি বাদ দিয়ে দিবেন। সম্পত্তির ওপর পরিশোধিত কোনো কর, ফি, বার্ষিক চার্জ বা মূলধনী প্রকৃতির চার্জ নয়, অর্থাৎ রেভিনিউ প্রকৃতির যদি হয়ে থাকে সেই চার্জগুলো বাদ দিয়ে দেবেন। এরপরে রিপেয়ার, মেনটেন্যান্স যেগুলো থাকে, মেরামত, ভাড়া রক্ষণাবেক্ষণ, পানি, পয় নিষ্কাশন, বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ এ সংক্রান্ত যে খরচটা সেটা কিভাবে হবে সেটা বলা রয়েছে। যদি আপনি যে সম্পত্তিটা ভাড়া দিচ্ছেন সেটা যদি বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয়ে থাকে তাহলে রিপেয়ার, মেনটেন্যান্স মানে মেরামত, ভাড়া সংগ্রহ, পানি, পয় নিষ্কাশন, বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ এগুলো পাবেন আপনার মোট ভাড়া মূল্যের 30%। আর অবাণিজ্যিক যদি হয়ে থাকে তাহলে কি, একটা হলো কমার্শিয়াল
এটা রেসিডেন্সিয়াল। ধরে নিন কমার্শিয়াল হলে 30%, রেসিডেন্সিয়াল হলে আপনার 25। তবে অন্য কোনো উদ্দেশ্যে যদি হয়ে থাকে, কমার্শিয়াল বা রেসিডেন্সিয়ালের বাইরে যদি অন্য কোনো সম্পত্তি যদি আপনি ভাড়া দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার রিপেয়ার মেনটেন্যান্স হবে 10%। এগুলো হলো গৃহ সম্পত্তির ক্ষেত্রে। প্রথম দুইটা হলো গৃহ সম্পত্তির ক্ষেত্রে, পরেরটা হলো গৃহ সম্পত্তির বাইরে যদি অন্য কোনো সম্পত্তি ভাড়া দিয়ে থাকেন, সেক্ষেত্রে রিপেয়ার মেনটেন্যান্স হবে 10%। আচ্ছা, এরপরে বলা রয়েছে যদি কোনো একজন ব্যক্তি যদি আপনার সম্পত্তি অর্জন, নির্মাণ, মেরামত, রক্ষণাবেক্ষণের জন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে যদি ঋণ নিয়ে বিল্ডিংটা নির্মাণ করেন এবং বিল্ডিংটা নির্মাণ করতে অর্থাৎ ভাড়া শুরু হওয়ার আগ পর্যন্ত যত সুদ বা মুনাফা রয়েছে সেই মুনাফা তো আপনি দিতে পারেন নাই, কারণ আপনার ইনকাম জেনারেট হয়নি। তাহলে যতটুকু মুনাফা বা সুদ পরিশোধ করেছেন তো সেই সুদটুকু তো আপনি ভাড়ার এগেনস্টে সমন্বয় করতে পারেন নাই। যে বছর থেকে আপনার ভাড়া ইনকাম শুরু হবে সেখান থেকে একাধিক্রমে পরবর্তী 3 বর্ষে আপনি সমকিস্তিতে বিয়োজনযোগ্য হিসেবে চার্জ করতে পারবেন। মূল কথা হলো এটা। তাহলে কি আপনি ঋণের সুদটুকু আপনার ভাড়া শুরু হয়নি, 3 বছর বা 5 বছর যাবত আপনি বিল্ডিং করতে লেগেছে, এই 5 বছরে যে যত টাকা ইন্টারেস্ট হলো সেই ইন্টারেস্টকে যে বছর থেকে মুনাফা অর্জিত হবে বা ভাড়া ইনকাম হবে সেখান থেকে পরবর্তী 3 বছরের মধ্যে সমানভাবে সমন্বয়যোগ্য হবে। ভাড়া পূর্ব সময়ে কোনো সুদ বা মুনাফা বা তার কোনো অংশ যদি থাকে দফা উমতে বর্ণিত সময়ের পরে, অর্থাৎ আপনি 3 বছরের বাইরে যদি কোনো মুনাফা বা থাকে সেই আপনি কি করবেন, এটা বলছে ভাড়া পূর্ব সময়ে কোনো সুদ বা মুনাফা বা তার কোনো অংশ যদি থাকে, তবে আপনার উমতে বর্ণিত সময়ের পরে হলে সেটা আর বিয়োজনযোগ্য হবে না। সম্পত্তির আংশিক ভাড়া প্রদানের ক্ষেত্রে অবশ্যই আপনার আনুপাতিক হারেই রিপেয়ার মেনটেন্যান্স বা অন্যান্য যে খরচগুলো, অ্যালাওয়েবল যে এক্সপেন্সগুলো, অনুমোদনযোগ্য যে খরচ, সেটা আনুপাতিক হারেই হবে। যে ক্ষেত্রে কোনো সম্পত্তি আয় বর্ষের অংশ বিশেষের জন্য ভাড়া প্রদান করা হয় সেক্ষেত্রে ভাড়া প্রদানকৃত সময়ের আনুপাতিক হারে খরচ, অর্থাৎ আপনি যদি 6 মাসে ভাড়া দেন আপনার অন্যান্য খরচগুলো 6 মাসের সাথেই আপনাকে সমন্বয়যোগ্য হতে হবে। আপনি ইচ্ছা করলে 12 মাসের খরচ নিতে পারবেন না, নিলে সেটা আইন সিদ্ধ হবে না। কোনো করদাতা তার বাড়ি আবাসিক বা বাণিজ্যিক ব্যবহারের জন্য ভাড়া দিলে সে আয় রিটার্নের গৃহ সম্পত্তির ঘরে কিভাবে দেখাবে সেটা দেখানো রয়েছে। দেখেন 1 নম্বরে বলা রয়েছে প্রাপ্ত ভাড়ার পরিমাণ বা বার্ষিক ভাড়া মূল্য, এই দুইটার মধ্যে 2-এর অধিক যেটা সেটা থাকবে, অগ্রিম যদি নিয়ে থাকেন সেটা যোগ হবে, এবং এই 1 এবং 2-এর বাইরে যদি অন্য কোনো অতিরিক্ত কোনো সুবিধা নিয়ে থাকেন তাহলে 1, 2, 3 যোগ হলো। এখান থেকে আপনি আগে অ্যাডভান্স নিয়েছিলেন সেটা প্রতি বছরে বা মাসে মাসে সমন্বয় করছেন, সেই সমন্বয়ের অঙ্ক বাদ দিয়ে দিবেন। কোনো মাসে আপনার যে কয় মাস ফাঁকা ছিল সেই ফাঁকার ভ্যাকান্সি অ্যালাউন্সটা এখান থেকে বাদ দিয়ে মোট ভাড়া মূল্য ক্যালকুলেশন করবেন। এরপরে অ্যালাওয়েবল এক্সপেন্সগুলোর মধ্যে রিপেয়ার মেনটেন্যান্স, যে পৌর কর বা স্থানীয় যে কর, ভূমি রাজস্ব, পরিশোধিত আপনি যে ঋণ নিয়ে বিল্ডিং করেছিলেন সেই ঋণের সুদ, ওই বিল্ডিংটা বা ওই সম্পত্তি যদি ইন্স্যুরেন্স করে থাকেন সেই ইন্স্যুরেন্সের খরচ, অন্যান্য যদি থাকে সেইটা খরচ বাদ দিলে আপনার নিট ভাড়া আয় চলে আসবে। এবং নিট ভাড়া আয়টা আপনি করদাতা হিসেবে ওই বিল্ডিংটা কি পুরোটাই আপনার, না প্রপোর্শনেটলি 50-50, না 5 জন মালিক, যার যতটুকু অংশ টোটাল ইনকাম অর্থাৎ নিট যে ইনকাম হবে সেখান থেকে আপনার পার্সেন্টেজ এখানে ক্যালকুলেশনে নিয়ে আসতে হবে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণ দিলে আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। ধরা যাক নাটোর জেলা সদরে জনাব দিহানের একটি 4তলা আবাসিক বাড়ি রয়েছে। ওই বাড়ির নিচতলায় তিনি সপরিবারে থাকতেন, বাকি 3টি তলার প্রতিটি আবাসিক ব্যবহারের জন্য মাসিক 15,000 টাকা ভাড়া প্রদান করেন। তাহলে 15,000 × 3 × 12। আচ্ছা, ওই সংশ্লিষ্ট আয়বাসে পৌর কর পরিশোধ করছেন 16,000 টাকা। এই 16,000 টাকা কিন্তু তার মানে টোটাল কয়টা হলো, 4টা ফ্ল্যাট, তার মানে উনি একটাতে থাকেন আর বাকি 3টা, মোট 4টা। এই 16,000 টাকাকে 4 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করতে হবে, কারণ আমি ভাড়া দিছি প্রপোর্শনেটলি, অর্থাৎ 3টি ফ্ল্যাট ভাড়া দিয়েছি। ভূমির খাজনা একইভাবে 500কে আমরা কি করব, এই 500কে 4 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করে দেব। গৃহ নির্মাণ ঋণের যে সুদ 20,000 টাকা, এটাকেও 4 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করে দেব। তাহলে দেখেন মাসিক ভাড়া 15,000 × 3 × 12। সেখান থেকে অনুমোদনযোগ্য খরচগুলো যে এটা ডিরেক্ট চলে আসবে। অনুমোদনযোগ্য খরচ আমার যেহেতু রেসিডেন্সিয়াল পারপাস এর জন্য 25%, পৌর কর 16,000 টাকাকে 4 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ, ভূমি রাজস্ব 500কে 4 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ, তারপর গৃহ সম্পত্তি ঋণের যে সুদ অর্থাৎ আপনি যে লোন নিয়েছিলেন সেই লোনের ইন্টারেস্ট 20,000 টাকাকে 4 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ
টোটাল আমার খরচ হলো 1,62,375, টোটাল ইনকাম ছিল 5,40,000, আমার নিট গৃহ সম্পত্তি আর 3,77,625। এখন পর্যন্ত 2023-24 কর বর্ষের জন্য আমরা ট্যাক্সের ক্যালকুলেশন দিচ্ছি। প্রথম 3,50,000 টাকা পর্যন্ত শূন্য, অবশিষ্ট 27,625 টাকার উপরে 5% হারে 1,381 টাকা। কিন্তু ওই করদাতা একটা কি কোথায় অবস্থান করছে, যে আপনার এটাকে বলবো ইউনিয়ন পরিষদ পর্যায়ে অবস্থান করছে, এজন্য তার জন্য প্রযোজ্য ট্যাক্স হলো 3,000 টাকা। তাই বলছে করদাতাকে ন্যূনতম 3,000 টাকা রিটার্ন দাখিলের সময় বা পূর্বে অবশ্যই পরিশোধ করতে হবে। তবে আপনার ইনকাম ফ্রম রেন্টের ক্ষেত্রে কিছু কমপ্লেন্সগুলো রয়েছে, কমপ্লেন্সগুলো মানতে হবে। সেটা কি, এক বা একাধিক ভাড়াটিয়ার নিকট হতে যদি বাড়ি ভাড়া বাবদ মাসিক 20,000 মানে 25,000 টাকার বেশি আপনি প্রাপ্ত হন, তাহলে বাড়ির মালিককে আলাদা ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করতে হবে বাড়ি ভাড়া নামে। বাড়ির মালিক যদি ব্যক্তি, ফার্ম, কোম্পানি বা অন্য কোনো প্রতিষ্ঠান হয়ে থাকে, তাহলে বাড়ির মালিক কর্তৃক এ বিধান পরিপালন করা না হলে গৃহ সম্পত্তি বাবদ অর্জিত আয়ের উপর প্রদেয় আয়করের 50% অথবা 5,000 টাকা, যেটি বেশি সেটা জরিমানা হবে। ধরেন আপনার এই ক্ষেত্রেই 25,000 টাকার অধিক, কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করেন না, আপনার জন্য মিনিমাম ট্যাক্স হয়েছে সাপোজ 3,000 টাকা। তাহলে এই 3,000 টাকার উপর কত, 50% মানে 1,500 অথবা 5,000 টাকা হয়েছে বাড়ি হায়ার। তার মানে আপনার জন্য জরিমানা কত, 5,000 টাকা। কী কারণে, আপনি ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করেননি, আপনি রেজিস্টার বা খাতাপত্র মেনটেন না করার কারণে, ব্যাংকিং চ্যানেলে টাকা না নেওয়ার কারণে আপনার জরিমানা হচ্ছে। কোনো করদাতার ব্যবসা হতে আয় থাকলে তাকে ব্যবসা বা পেশার সংশ্লিষ্ট বাড়ি, অফিস, দোকান ভাড়া বাবদ প্রদেয় অর্থ অবশ্যই ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে। অর্থাৎ আপনি যার কাছ থেকে আপনার একটা ব্যবসা খাতে আয় রয়েছে, বাট ব্যবসা খাতে আয় করার জন্য আপনার একটা বাসা ভাড়া বা অফিস ভাড়া নিতে হয়েছে, তো এই ভাড়াটাকে আপনাকে অবশ্যই ব্যাংকিং চ্যানেলে পরিশোধ করতে হবে। আপনি যদি ব্যাংকিং চ্যানেলে পরিশোধ না করেন, তাহলে ওই অফিস ভাড়া আপনার ব্যবসায়িক খরচ হিসেবে বিবেচিত হবে না। এই হলো আমাদের আয়কর নির্দেশিকা। এরপরে চলে যায় আয়কর পরিপত্রে। আয়কর পরিপত্রে একই বিষয়গুলো আমরা দেখেছি, এটা অলরেডি আলোচনা করা হয়েছে। সম্পত্তি এটা আলোচনা করেছি, ভাড়া প্রদান সেটা আমরা আলোচনা করেছি। জাস্ট উদাহরণ দুইটা দেখব। কোম্পানি ভবন নির্মাণ করে উক্ত ভবন আবাসিক, ফ্ল্যাট এবং হোটেল হিসেবে ভাড়া প্রদান করে। কোম্পানি এ ধরনের ব্যবসা প্রতিষ্ঠান মানে এ ধরনের ব্যবসা ব্যতীত অন্য কোনো প্রকার ব্যবসা নেই। তার মানে তার ব্যবসা হলো এই ফ্ল্যাট ভাড়া দেওয়া, হোস্টেল হিসেবে বা ফ্ল্যাট হিসেবে। কোম্পানির ভবন ভাড়া হতে আয় এই অধ্যায়ের অধীনে ভাড়া খাতে আয় হিসেবেই গণ্য হবে। এরপরে একটা উদাহরণ, জনাব অনন্ত ওসমানের 2 তলা আবাসিক ভবন রয়েছে, যার একটি তলা তিনি ব্যবহার করেন, অন্যটি প্রতি মাসে 50,000 টাকা ভাড়া দেন। ভাড়া গ্রহীতা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে জনাব ওসমানের ব্যাংক হিসেবে ভাড়া প্রেরণ করেন। ভাড়া গ্রহীতা হতে জনাব ওসমান কোনো প্রকারের অগ্রিম গ্রহণ করেননি, তিনি সমন্বয় অযোগ্য সিকিউরিটি ডিপোজিট 50,000 টাকা গ্রহণ করেছেন। মিউনিসিপ্যাল ট্যাক্স বাবদ 12,000 টাকা জনাব ওসমান পরিশোধ করেছেন। তাহলে ওনার বাড়ি ভাড়া আয় বাবদ কত, 50,000 টাকা ইন্টু 12। অনুমোদনযোগ্য খরচ, উনি যেহেতু রেসিডেন্সিয়াল পারপাসে ভাড়া দিয়েছেন, সেহেতু ভাড়া মূল্যের কত 25% কত 1,50,000 টাকা। উনি মিউনিসিপ্যাল ট্যাক্স পরিশোধ করেছেন 12,000 টাকা, কত হ্যাঁ মিউনিসিপ্যাল ট্যাক্স পরিশোধ করেছেন 12,000 টাকা। এই 12,000 টাকা 2টা ফ্ল্যাটের জন্য, বাট উনি তো একটাতে থাকে আর একটাতে ভাড়া দিয়েছে, তার মানে একটার 6,000 টাকা আসবে। তাহলে মোট করযোগ্য আয় হলো 4,44,000 টাকা। এখন এখানে বলা রয়েছে, দেখেন ওই যে সিকিউরিটি ডিপোজিটের যে ব্যাপারটা সুন্দরভাবে এখানে ব্যাখ্যা দেওয়া আছে, যে সিকিউরিটি ডিপোজিট করদাতার দায়, বিধায় এটি মোট করযোগ্য আয়ের অন্তর্ভুক্ত হবে না। এছাড়াও ধারা 39(2) মানে সাবসেকশন 2 মোতাবেক আংশিক ভাড়ার বিপরীতে আনুপাতিক হারে আংশিক খরচ অনুমোদনযোগ্য হবে, যেটা আমরা অলরেডি দেখিয়েছি। মানে সিকিউরিটি ডিপোজিট হলে একটা নির্দিষ্ট সময় পরে করদাতাকে ফেরত দিতে হবে, এটা সমন্বয়যোগ্য নয়। এই জন্য এটা করদাতার কোনো আয় হিসেবে গণ্য করা হয়নি, এটা তার দায় হিসেবে গণ্য করা হয়েছে। তাহলে সম্মানিত শুধু আশা করছি বিষয়টুকু আপনাদের ক্লিয়ার হয়েছে যে আয়কর পরিপত্র এবং আয়কর নির্দেশিকা হতে ভাড়া খাতে আয় তার A to Z শেয়ার করেছি। আসলে আজকের বিষয় ছিল আয়কর পরিপত্রের ভিডিও পর্ব হলো 6ষ্ঠ, সেই 6ষ্ঠের মধ্যেই থাকছে ভাড়া খাতে আয়, এবং ভাড়া খাতে আয়ের পুরো বিষয়টা A to Z সকল সমস্যার সমাধান আশা করছি ভিডিওর মাধ্যমে আপনারা
পেয়ে গেছেন। তারপরে যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সম্মানিত শুধু ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো। আর নতুন কোনো টপিক্সের উপরে ভিডিও পেতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন। তাহলে সম্মানিত শুধু আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।